হ্যালো প্রাণীর বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি 2025 সালের সবচাইতে প্রতীক্ষিত মুভি জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ নিয়ে। সিনেমাটি পরিচালনার দায়িত্বে আছেন গ্যারেথ এডওয়ার্ডস, যিনি গডজিলা এবং রোগ ওয়ান আ স্টার ওয়ার স্টোরির জন্য পরিচিত। এছাড়া সিনেমার চিত্রনাট্য লিখেছেন ডেভিড কোয়েব, যিনি মূল জুরাসিক পার্ক 1993 সিনেমার স্ক্রিপ্ট লিখেছিলেন। জুরাসিক ওয়ার্ল্ডের ধ্বংসযজ্ঞের 5 বছর পরের পৃথিবী এখন এক ভিন্ন বাস্তবতার মুখোমুখি। ডাইনোসররা এখন আর দ্বীপের খাঁচায় বন্দী নেই, কিন্তু প্রকৃতির অমোঘ নিয়মে তারা আধুনিক পৃথিবীর জলবায়ুর সাথে খাপ খাইয়ে নিতে হিমশিম খাচ্ছে। পৃথিবীর বেশিরভাগ ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছে, আর যারা টিকে আছে তারা মূলত নিরক্ষীয় অঞ্চলের অত্যন্ত গরম এবং আর্দ্র এলাকায় আশ্রয় নিয়েছে। এই পটভূমিতেই শুরু হয় জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থের মূল কাহিনী। গল্পের মূল চরিত্রে রয়েছেন একজন অত্যন্ত দক্ষ স্পেশাল অপারেশন এক্সপার্ট জোরা বেনেট। তাকে একটি অত্যন্ত গোপনীয় এবং বিপজ্জনক মিশনের দায়িত্ব দেওয়া হয়। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে এই ডাইনোসরদের মধ্যে এমন 3টি প্রজাতি টিকে আছে যাদের ডিএনএ বা জেনেটিক কোডের ভেতরে লুকিয়ে আছে মিরাকেল ড্রাগ বা অলৌকিক নিরাময় ক্ষমতা। এই বিশেষ ডিএনএ সংগ্রহ করতে পারলেই ক্যান্সার বা দীর্ঘস্থায়ী রোগের সমাধান পাওয়া সম্ভব। জোরা বেনেট তার অভিজ্ঞ দল নিয়ে এই মিশনে নামেন। তাদের গন্তব্য হল একটি দুর্গম দ্বীপপুঞ্জ, যেখানে এই দানবীয় সরীসৃপরা তাদের রাজত্ব কায়েম করেছে। জোরা তার দলকে নিয়ে যাত্রা শুরু করে তখন মাঝ সমুদ্রে প্রথম ডাইনোসরের মুখোমুখি হয়। আধুনিক প্রযুক্তির জাহাজ এবং অস্ত্র থাকা সত্ত্বেও প্রাগৈতিহাসিক সেই দানবদের সামনে তারা বারবার অসহায় হয়ে পড়ছিলেন, এবং অবশেষে তারা ডিএনএ স্যাম্পল সংগ্রহ করেন। কিন্তু কাহিনীতে একটি নাটকীয় মোড় আসে যখন জোরা এবং তার দল একটি সাধারণ বেসিমারি পরিবারের মুখোমুখি হয়। এই পরিবারটি একটি নৌকা ভ্রমণে বেরিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের নৌকাটি ডাইনোসরের আক্রমণে ধ্বংস হয়ে যায় এবং তারাই দ্বীপে আটকা পড়ে। এখন জোরার সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় তার মিশন সফল করা নাকি এই অসহায় মানুষগুলোকে রক্ষা করা। পরিবারটির সাথে মিলে জোরা যখন দ্বীপের গভীর জঙ্গলে প্রবেশ করেন, তারা দেখতে পান যে ডাইনোসরদের আচরণে এক অদ্ভুত পরিবর্তন এসেছে। তারা আগের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান এবং আক্রমণাত্মক হয়ে উঠেছে। বনের প্রতিটি পদক্ষেপে লুকিয়েছিল টি-রেক্স কিংবা ভেলোসিরাপ্টরের মতো শিকারীদের আতঙ্ক। জোরা বুঝতে পারেন যে এই মিশনটি যতটা সহজ মনে করা হয়েছিল, আসলে তার চেয়েও অনেক বেশি জটিল। দ্বীপের এক গোপন গবেষণাগারের ধ্বংসাবশেষে তারা পৌঁছান, যেখানে তারা জানতে পারেন যে এই ডাইনোসরদের জেনেটিক পরিবর্তনের পেছনে একটি বড় কর্পোরেশনের হাত রয়েছে। তারা কেবল ওষুধ নয়, বরং এই প্রাণীদের পুনরায় অস্ত্র হিসেবে ব্যবহারের নীল নকশা তৈরি করছিল। মুভির শেষ দৃশ্যে দেখা যায় তারা একটি পুরনো ল্যাবে আশ্রয় নেন, এবং তারা দেখেন বিশাল ডাইনোসর তাদের পিছনে দাওয়া করে পালানোর পথ বন্ধ করে দেয়। আকাশপথে টেরোডাক্টালদের আক্রমণ এবং মাটিতে বিশালকার মাংসাশী ডাইনোসরদের ধাওয়া সব মিলিয়ে জোরা এবং তার দল এক মৃত্যুফাঁদে আটকা পড়েন। কিন্তু জোরা তার অসীম সাহসিকতা এবং বুদ্ধিমত্তা দিয়ে একের পর এক বাধা অতিক্রম করতে থাকেন। তিনি বুঝতে পারেন যে এই ডাইনোসরদের বিলুপ্ত হওয়াটা প্রকৃতির জন্য হয়তো জরুরি ছিল, কিন্তু মানুষের লোভ তাদের বারবার ফিরিয়ে আনছে। চূড়ান্ত পর্যায়ে জোরা এবং সেই পরিবারের সদস্যরা একটি পুরনো হেলিকপ্টার প্যাডে পৌঁছাতে সক্ষম হন। সেখানে তাদের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় একটি বিশালাকার হাইব্রিড ডাইনোসর, যা আগের চেয়ে অনেক বেশি ক্ষিপ্র। লড়াইটি কেবল টিকে থাকার ছিল না, বরং ছিল দুটি ভিন্ন যুগের আধিপত্যের। জোরা স্যাম্পলগুলো নিয়ে ফিরে এলেও তার মনে এই প্রশ্নটি বড় হয়ে দেখা দেয় যে বিজ্ঞানের এই অগ্রগতি কি আসলে আশীর্বাদ নাকি অভিশাপ? ডাইনোসরদের এই পুনর্জন্ম মানবজাতির জন্য নতুন জীবনের বার্তা আনবে নাকি চূড়ান্ত ধ্বংসের পথ প্রশস্ত করবে? সেই ধোঁয়াশা রেখেই কাহিনীর সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের এই বিশাল কমিউনিটির অংশ হতে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।